কর কমানো এবং মদ সিগারেটের দাম বাড়ানোর পরও বাজেটের বিরোধিতা কেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর। দেখছেন দেশ অস্থিতিশীল করার চেষ্টা। জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নেয়ার অভিযোগে মামলা। এসআই সহ পুলিশের ৩ সদস্য প্রত্যাহার। বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা। অংশীজনদের পাশে চায় সরকার। বেসরকারি খাতে ফেরাতে হবে আস্থা। এবারে চাঁপাইনবাবগঞ্জে পুশিন রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্য রেখায় ১২ নারী পুরুষ শিশু। রাতের আধারে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা। গুলশান লেক যেন প্রদীপের নিচে অন্ধকার। ময়লা আবর্জনার ভাগাড়ে অতিষ্ঠ নগরবাসী। সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ। স্বাগত জানাচ্ছি তাসফিয়া তামান্না। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রতি বছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে, কিন্তু বর্তমান সরকারের বাজেট দেওয়ার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজারে পিএমখালী ইউনিয়নের পথসভায় এইসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বলছে এই বাজেট তারা মানে না। যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, মদ এবং সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটকেও বিরোধী দল ভালো বলে না। এ থেকে বোঝা যায় দেশে অস্থিতিশীলতা তৈরি করা তাদের লক্ষ্য। এর আগে সাগরপাড়ের জেলায় পৌঁছেই প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নে খাল পুনর্খননের কাজের উদ্বোধন করেন। এছাড়া পেকুয়া নবগঠিত পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে চকরিয়া বাস টার্মিনালে জনসভা এবং সন্ধ্যায় সুধী সমাবেশে যোগ দেবার কথা রয়েছে তার। প্রতিবার বাজারের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, দর্শক, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগ দিচ্ছি সহকর্মী জাকারিয়া আহমেদের সাথে। জাকারিয়া, কক্সবাজারবাসীর আসলে প্রত্যাশা কি প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে, এবং সেই সাথে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তার মানে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা পিএমখালীর যে পাতলি খাল তিনি যেটি পুনর্খনন উদ্বোধন করলেন, আমরা ঠিক একদম সেই পাতলি খালের ধারে দাঁড়িয়ে আছি। এইখানে তিনি এই খালের পুনর্খনন উদ্বোধন করেছেন, যেটি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় 5 দশক আগে এই খালটি খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পুনর্খনন কাজের উদ্বোধন করলেন, যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। যে নির্বাচনের আগে তার যে ঘোষণা ছিল, সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল তিনি পুনর্খনন করবেন। কারণ এই যে জলাশয়, জলাধার, সেটি সংরক্ষণ করতে পারলে, সেটি প্রবাহ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের যে সমৃদ্ধির কথা স্বপ্ন তিনি দেখেছেন সেটি সম্ভব। কারণ কৃষিভিত্তিক বা গ্রামভিত্তিক যে অর্থনীতি, তার প্রাণ ভোমরা যদি বলা হয় যে এই জলাভূমি অর্থাৎ খাল, সেগুলো তিনি খনন করছেন। এরপরে তিনি এই যে পথসভায় অংশ নিয়েছিলেন, ঠিক আমার পিছনে এই পথসভাতে তখন প্রচুর বৃষ্টি ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের দর্শকরাও দেখেছেন। এর মধ্যে এখন একচিলতে রোদ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী এখানে এসেছেন, তিনি কক্সবাজারবাসীর কাছে তার যে প্রতিশ্রুতি ছিল সেটি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে এই বৈরিতা মাথায় করেও তিনি তার প্রতিশ্রুতি রক্ষার জন্যই এই কক্সবাজারে এসেছেন। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, সমুদ্রের জনপদ, সমুদ্র তীরের জনপদ, এই মানুষজন তারা বলছে বৃষ্টিতে ভিজে তারা দীর্ঘক্ষণ, আমরা দেখিয়েছি এর আগের বুলেটিনগুলোতে, তারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কাছ থেকে কথা শোনার জন্য দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীও তার সেই জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে গত 2 দিন আগে যে বাজেটটি তারা দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য, যে তাদের পরিকল্পনা তুলে ধরেছেন বাজেটের মধ্য দিয়ে, সেখানে মানুষের স্বস্তি আনার যে ব্যাপারগুলো তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, স্বস্তিতে থাকতে পারে, সে কারণে সেই ধরনের বাজেট দেওয়া হয়েছে। যে কারণে এবার প্রথমবারের মতো বাংলাদেশে বাজেটের পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি, সেটি
প্রধানমন্ত্রী বলেছেন এবং বলেছেন যে এইটি সরকারের সাফল্য যে তারা নিত্যপণ্যের দামের যে কর ছিল, ট্যাক্স ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। তার একটি উদ্দেশ্য, কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। যদিও তিনি দাবি বলেছেন যে বিরোধী দল যারা রয়েছে সংসদে বা কিংবা সংসদের বাইরে, তারাই বাজেটের সমালোচনা করেছেন এবং এই বাজেটকে তারা বিরোধিতা করছেন। তবে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই বাজেটকে যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করা, বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্র হিসেবে পরিণত করা। সেই দাবি তিনি করেছেন এবং বলেছেন যে বাজেটে যে বিষয়গুলোর উপরে কর বসানো হয়েছে, বিশেষ করে সিগারেট কিংবা মদের উপরে, সেটি বিরোধী দল বলছে যে কেন এইগুলোর উপর থেকে কর প্রত্যাহার বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীও এই দাবিও করেছেন যে যারা জনগণের স্বস্তি আনার বাজেটের বিরোধিতা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। এই কথাগুলো এসেছে, পরবর্তীতে তিনি এখান থেকে চলে গেছেন ডুলাহাজরার দিকে, সেখানে আজকে দিনব্যাপী আরও কর্মসূচি রয়েছে। সবশেষ তিনি চকরিয়ার জনসভায় অংশ নেবেন। আমরা রয়েছি, আমাদের যারা দর্শক রয়েছে, নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানও আবার আমাদের দর্শকদের সামনে নিয়ে আসবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে তামান্নার কাছে। জাকারিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী আপডেটও আপনার মাধ্যমে জানতে পারবো, দর্শকদের জানাতে পারবো। জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে ডিবি পরিচয়ে জিম্মি করে মারধর এবং হেনস্থার অভিযোগ উঠেছে। পরবর্তীতে নিজেকে খেলোয়াড় পরিচয় দেবার পর কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম খুলশী থানা পুলিশ তাকে লাঠি দিয়ে পিটিয়েছে এবং তাকে শারীরিকভাবে চরম হেনস্থা এবং গায়ে হাত তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। জানান 12 জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফেরার পথে লালখান বাজারের কাছে পুলিশ তাকে থামায়। শুরু থেকেই পুলিশ বৈরী আচরণ করে এবং তিনি কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরে। বহু দর্শক পুলিশকে তাকে জাতীয় ক্রিকেটার নাঈম হাসান বলে পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে পাইপ দিয়ে পেটানো হয়। এরপর নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানে তার সঙ্গে আরও দুর্ব্যবহার করা হয়। এই ঘটনার পরপর বিসিবি থেকে পুরো ঘটনা তদন্তের দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই সাথে পুলিশের এসআই সহ 3 জনকে চট্টগ্রামের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্সে যুক্ত করা হয়েছে। পাঞ্জাবি পরা ওইটা এখানে এখানে আসছিল, আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না না, ওরা আমাকে আনছে, আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আপনাকে বলতেছে? আমি ওনাকে পরিচয় দিছি, হ্যাঁ চোখ নিচে নামাই কথা বলো। আপনার পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের নাঈম ইস্যুতে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই, নাঈম ইস্যুতে আসলে কি ব্রিফিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, পুলিশ কি বলছে? গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রাম নগরী না, পুরো সারা দেশে কিন্তু আলোচিত ঘটনার মধ্যে হয়ে গেছে এই নাঈম হাসানের ঘটনা। এবং সেই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে 3 জনকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এছাড়াও কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার এখানে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই ঘটনায় এখন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি নির্ভরযোগ্য তাদের যে অন্যান্য সোর্স আছে সেই সোর্সের প্রেক্ষিতেই তারা এই একটি তথ্য পেয়েছিল এবং সেই তথ্যের ভিত্তি তারা একটি অভিযান চালায়। সেই অভিযানের অংশ হিসেবেই তার গাড়ি তল্লাশি করা হয় এবং সেই তল্লাশির ক্ষেত্রে যেভাবে প্রসিডিউর মেনটেন করা হয় তাই মেনটেন করা হচ্ছিল। তবে কাউকে না বলে এই ধরনের, তারপরও যেহেতু তাকে না চিনে তার গাড়িতে এভাবে করা হয়, সেটি আসলে কোনোভাবেই তারা মেনে নেননি। এবং তাকে যখন জানানো হয় যে তিনি জাতীয় দলের ক্রিকেটার এবং তার সমস্ত পরিচয় দেওয়ার পরও পুলিশের যে আচরণ, সেই আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার। এবং পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে তিনি যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত যিনি এসআই শফিক ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও যিনি 2 কনস্টেবলকেও প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে যিনি সোর্স, যিনি ডিবি পরিচয় দিয়েছেন, তাকে আটক করা হয়েছে।
এর পাশাপাশি তার পরিবারের নাইমের পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় কিন্তু নাইমের ভাই বাদী হয়ে সেই মামলাটি করেছে এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার যেই শাস্তি, যেহেতু তার উপরে গায়ে হাত তোলা হয়েছে, বিভিন্ন জিনিস দিয়ে তাকে পেটানো হয়েছে এবং আমরা দেখেছি তাকে গলায় চেপে ধরে, তার গলায় কিন্তু দাগও রয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু পুলিশের এই আচরণের প্রেক্ষিতে তিনি তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং মামলাতে যেটি বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এই মামলা থেকে সরে আসবে না। এছাড়াও পুলিশের আমরা কথা বলেছি, পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে এবং বিভাগীয় তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দিলে তাদের এই যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে কিন্তু তাদেরকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে এই খুলশী থানায় কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিবারে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়, গঠন করার পরে কিন্তু কোন ধরনের যে প্রক্রিয়া তা কিন্তু দেখা যায় না। তবে পুলিশ কমিশনার এবার আমাদের আশ্বস্ত করেছেন যে এই ঘটনার যেই ধরনের শাস্তি প্রয়োজন সেই বিভাগীয় শাস্তি পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হবে এবং আইনের কোনো ধরনের ব্যত্যয় এই নতুন যে পুলিশ কমিশনার আছেন তিনি তা হতে দেবেন না বলে আমাদের জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামান্না। তামিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নাইম ইস্যুতে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে, সেই সংক্রান্ত খবরাখবর আমাদেরকে আমাদের সহকর্মী তামিম মাহমুদ জানাচ্ছিলেন। অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ট্রেড গ্রোথ এবং ইকোনমিক্যাল ডিপ্লোমেসি 2026 কনফারেন্সে এই কথা জানান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। তবে জ্বালানি সংকট বিনিয়োগে বড় বাধা। তবে অনুষ্ঠানের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উন্নয়ন উদ্যোগে খাদ্য, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ বাড়ছে। স্থানীয় সরকার এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার কাজ চলছে। উন্নয়নের সুফল দেশের সব মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অংশীদারদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, দেশের উন্নয়ন সম্ভাবনায় আস্থা রাখলে লাভবান হবেন বিনিয়োগকারীরা। বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলে দক্ষিণ এশিয়ার বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় ঢাকা। জনশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। সরকারের উন্নয়ন উদ্যোগে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ বাড়ছে। আন্তর্জাতিক অংশীদারদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। দেশের উন্নয়ন সম্ভাবনায় আস্থা রাখলে তারা লাভবান হবেন। কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টার ঘটনায় অবশেষে পতাকা বৈঠক করেছে বিজিবি এবং বিএসএফ। সকাল 9:30টার দিকে বিলগাথুয়া সীমান্তের 150 সাব পিলার এলাকায় এই বৈঠক হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন 47 বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা। পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তে অবস্থানরত 12 জনের নাগরিকত্ব যাচাই করা হবে। তারা ভারতীয় নাগরিক হলে ফিরিয়ে নেবে বিএসএফ। এর আগে শুক্রবার ভোরে তাদের দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি এবং স্থানীয়দের বাধায় আটকে গিয়ে তারা অবস্থান করছেন শূন্য রেখায় পাট খেতে। এদিকে আসছে ভাই। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে থামছেই না সীমান্ত উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় টহল এবং নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত উত্তেজনায় আরও খবর জানতে কুষ্টিয়া প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রাশেদুজ্জামান এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান তুষার। শুরুতেই যাব কুষ্টিয়া সীমান্তের খবর জানতে। রাশেদ, শুরুতেই একটু আপনার কাছে জানতে চাই, সীমান্তে উত্তেজনা নিশ্চয়ই এখন পর্যন্ত বিরাজ করছে, যারা বিজিবি রয়েছে তাদের টহল কার্যক্রম বজায় রয়েছে, স্থানীয়রা কতটুকু তৎপর রয়েছে?
তামান্নার সর্বশেষ যে তথ্য আমাদের হাতে এসেছে, পতাকা বৈঠক শেষে যিনি বিজিবির 47 বিজিবির যে সহকারী পরিচালক নুরুল হুদা, তিনি ইতিমধ্যেই এই যে স্থান দিয়ে পুশিন করা হয়েছে সেই জায়গাটায় এসেছেন এবং তাদের যে কাগজপত্র যাচাই বাছাইয়ের কথা বলা হচ্ছিল সেই যাচাই বাছাই তারা এখন শুরু করেছে, যে কারণে ওপারের যে যারা বিএসএফ রয়েছেন তারা শূন্যরেখার কাছে যারা বাংলাদেশি ছিলেন তাদের অবস্থানের কারণে তারা কিন্তু এপারে আসছিলেন না। এখন বিজিবির সহায়তায় কিন্তু স্থানীয় যারা রয়েছিলেন, যারা মিডিয়া কর্মী রয়েছিলেন, তাদেরকে নদীর এপারে নিয়ে আসা হয়েছে। তারপরেই সেই কাগজপত্র যে যাচাই বাছাই সেই কার্যক্রমটি চলছে এবং সেখান থেকে যদি বিএসএফ বলেছেন যে যদি ভারতীয় নাগরিক হয় তাহলে তারা ফেরত নেবে, যদি বাংলাদেশ নাগরিক হয় তাহলে বিজিবি ফেরত নেবে। এইরকম একটা সমাধানের মধ্য দিয়েই তারা যাচ্ছে। আমরা এরই মধ্যে একজনকে দেখেছি যিনি সাতক্ষীরা অঞ্চল থেকে এসেছেন, তিনি দাবি করেছেন যে এখানে 3 জন ব্যক্তি তার আত্মীয় 3 বছর আগে তিনি ভারতে গিয়েছিলেন, তো তাদের 3 জনের যে নাগরিকত্ব সনদ সেটি তারা নিয়ে এসেছেন এবং তাদের 10 বছর বয়সী একজন শিশু রয়েছে, সেই শিশুটির তারা কোনো জন্ম নিবন্ধন এখন পর্যন্ত তারা দেখাতে পারেন নাই। অর্থাৎ আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা বলছিলেন ঋণের জালে জর্জরিত হয়ে তারা 3 বছর আগে ভারতে গিয়েছেন এবং তারপরে ভারতে সেখানে একটি ইটভাটায় কাজ করা অবস্থায় তাদেরকে আটক করে এই সীমান্তের এই পাশে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখেছি যে সীমান্তে বিজিবির যে টহল, যে গ্রামবাসীর সহায়তা, সেই টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা পুরো নদীর ওপারে যে শূন্যরেখা বরাবর বারবার তারা যারা পুশিন হয়েছে তাদেরকে এপারে আসার চেষ্টা করা হচ্ছিল, বিজিবি তাদের কিন্তু বাধা দিচ্ছিলেন। তারা বলছিলেন যে কোনোভাবেই তাদেরকে অবৈধভাবে যাদের অনুপ্রবেশ করছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না, এমনটি তারা বলছেন। এবং আমরা সর্বশেষ যেটি দেখেছি যে বিজিবি বিএসএফ এর যে পতাকা বৈঠক, সেই পতাকা বৈঠকের পরে যে সীমান্তের যে নিরাপত্তা সেটা আরো জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তা সেখানে নেওয়া হচ্ছে। এই কাগজপত্র যাচাই বাছাইয়ের পরে এই 12 জনের ভাগ্যে আসলে কি আছে, তারা ভারতীয় না বাংলাদেশি, সেটি আমরা জানতে পারবো। সেই অপেক্ষাটা আমাদের করতে হচ্ছে। তা মানে এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যুক্ত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে তুষার, তার সঙ্গে কথা বলতে চাই। তুষার, কি অবস্থা এই মুহূর্তে বিস্তারিত জানতে চাই। বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে, পরবর্তী কি তথ্য আপনার কাছে রয়েছে? জি, গত রাতে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ ব্যাটালিয়নের 16 বিজিবি আমাদেরকে জানায় যে ভারতের বিএসএফ কর্তৃক যে 15 জনকে পুশিনের চেষ্টা করা হয় নৌকা যুগে রাতে, তাৎক্ষণিক বিজিবি জানতে পারে এবং তাদেরকে সেই পুশিনে ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন এবং রাতেই তাদেরকে শূন্যরেখায় তারা অবস্থান করছিল। বিজিবির সাথে আমরা কথা বলছিলাম, তিনি জানিয়েছে যেমনটি আমাদেরকে যে পরবর্তীতে বিএসএফ কর্তৃক তাদেরকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো আমরা দেখা পাওয়া যায়নি, এমনটি জানিয়েছে বিজিবি আমাদেরকে। তবে নদী এবং আমবাগান হয় চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে মূলত রাতের আধারে এই নদী যোগে নৌকা যোগে পুশিনের চেষ্টা করা হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে বিজিবি। তবে আমরা যতটুকু চাঁপাইনবাবগঞ্জে বিজিবি যে 3টি ব্যাটালিয়ন কাজ করে তাদের সাথে যোগাযোগ করছিলাম, তিনি জানাচ্ছেন যে বিজিবি এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের পুশিন তারা বাংলাদেশে করতে দিবে না। তারা সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করবে যেন পুশিনে বাংলাদেশে কোনোভাবে না হয়, সেই জায়গা থেকে। পাশাপাশি আপনাকে জানাতে চাই, এলাকাবাসী তাদেরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে, যে কোনো রকম বিজিবি সর্বক্ষণিক তাদের বিজিবির সাথে রয়েছেন। পাশাপাশি আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে বিজিবি সহযোগিতায় আনসার বিডিবি প্রায় 33 জন সদস্যকে মোতায়েন করা হয়েছে, তারা নিযুক্ত করা হয়েছে। তারা যখন বিজিবির প্রয়োজন পড়বে তখনই তারা তাদের সাথে সহযোগিতা করবে টহলে। আমরা দেখছিলাম সীমান্ত এলাকাগুলোতে যে বিজিবি তাদের রাত দিন সার্বক্ষণিক তারা টহল জোরদার করেছে এবং যখন বিজিবি, আমরা যতটুকু জানতে পেরেছি, বিজিবি যে রাত্রে বিএসএফ কর্তৃক যখন লাইট বন্ধ করা হয় তখন তারা পুশিনের মতো এরকম ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে তাদের সতর্ক অবস্থান আরও জারি করছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি, তিনারা বলছিলেন যে এলাকায় যে একটা তাদের মধ্যে সীমান্ত এলাকাগুলোতে একটা আতঙ্ক বিরাজ করছে, যে তারা কখন ভারতের সাথে সম্পর্ক এই কারণে বিনষ্ট হবে এবং তারা আশঙ্কা করছেন। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তারা এলাকাবাসীকে সাথে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে, মানে সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবেন। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে তুষার এবং রাশেদ যুক্ত হয়েছিলেন, তারা আমাদেরকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। বিজিবি এবং বিএসএফ সংক্রান্ত যে পুশিন ইস্যু
সেই সংক্রান্ত খবর। সীমান্তের আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। গত এক সপ্তাহে 20টিরও বেশি ভারতের এমন পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বিজিবির সঙ্গে মানব ঢাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রাও। তারাও রাত দিন পাহারা দিচ্ছেন বিজিবির সঙ্গে। রাতের আধারে সীমান্তে বাড়ে চোরাচালান, অন্ধকার দূর করে মাদকসহ পাচার রোধে সীমান্তে আলো জ্বালিয়ে রাখে বিএসএফ ও বিজিবি। তবে সম্প্রতি কয়েকদিন ধরে ভারতের অংশে আলো বন্ধ করে রাখছে বিএসএফ। আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যে পরিমাণ বিএসএফ ছিল কিন্তু তার চেয়ে এখন দ্বিগুণ করছে আর কি। সন্ধ্যার পরে প্রতিদিন লাইট থাকতো ওদের বর্ডার এরিয়ায়, কিন্তু এখন আপাতত রাখতেছে না। গত 10 জুন রাতের অন্ধকারে জামালপুরের কামালপুর সীমান্তে 7 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। গত এক সপ্তাহে ভারতের এমন 20টির বেশি পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বাহিনীটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, বন্দি বিনিময় চুক্তি না মেনে বিএসএফের অন্যায়ভাবে পুশিনের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুশিনের প্রসেসটা ইন্টেন্সিটি অনেক বেশি। আমরা বেশ কিছুদিন আগ থেকে এটা মোকাবেলা করে আসছি, প্রতিহত করে আসছি। বাট গত 2 দিন যাবৎ তাদের প্রসেসটা অনেক বেশি আমরা দৃশ্যমান হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় সতর্ক থাকি, বাট এখন একটু বেশি সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গ্রামবাসী, আমাদের সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন, তারাও আমাদের সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন। এটা হলো আমাদের সিরিয়াসনেস। স্থানীয়রা জানান, এলাকায় অপরিচিত লোক দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন তারা। সন্দেহ হলেই তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে। এছাড়া সীমান্ত সুরক্ষায় সবসময় বিজিবির সঙ্গে থাকছেন এলাকাবাসী। ভারতের একটা লোক তো দূরস্থান একটা পায়ে পর্যন্ত ঢুকতে পারবো না বাংলাদেশে, আমরা চেষ্টা করবো। ইন্ডিয়ান বিএসএফ যদি অবৈধ পুশিন করার চেষ্টা চালায়, আমরা বিজিবির সহযোগিতা নিয়ে আমরা গ্রামবাসী তাদেরকে প্রতিরোধ করব। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা বিএসএফ আসা যাওয়া করে। এই ফসলের খেতে গেলে ওরা করে আঙ্গুর ধাওয়া করে, হট জায়গা, এই সমস্ত কথা বলে। জেলার 2 উপজেলায় 26 কিলোমিটার সীমান্ত জামালপুর 35 বিজিবির নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিব আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে দত্তগ্রাম সীমান্তের ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবির 46 ব্যাটালিয়নের সিও জানান, সন্ধ্যার দিকে বেশ কয়েকজন মনুনদ পার হয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মুজিব নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। বিজিবি সদস্যরা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছন। মুজিবের মরদেহ উদ্ধার করে বিজিবির পক্ষ থেকে ব্যবস্থা নেবার কথা জানান 46 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। ভারতের অভ্যন্তরে ঢুকে পড়া ব্যক্তিরা চোরা কারবারে জড়িত বলে সন্দেহ করছে বিজিবি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন খাতে কর ছাড় যেমন দিয়েছেন অর্থমন্ত্রী, তেমনি রাজস্ব বোর্ডকে ধরিয়ে দিয়েছেন বিশাল এক লক্ষ্যমাত্রা। বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগ বাড়ানোর যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া কর ফাঁকি এবং করের আওতা বাড়ানো শুধু ঘোষণা নয়, কার্যকর উদ্যোগে থাকতে হবে। বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসা বাণিজ্যে চলমান নানা ধরনের কর ছাড় তুলে নেওয়ার কথা বলে আসছে এনবিআর। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে নতুন বাজেটে বিভিন্ন কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও তিনিই আবার 6,04,000 কোটি টাকার বিশাল এক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এনবিআরকে। এই জমিনের উপর দাঁড়িয়ে ছাড়ের তালিকায় আছে ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, স্বর্ণালংকার, যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, মোবাইল ও নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং সহ নানা খাতে উৎসে কর, ভ্যাট ও আমদানি শুল্ক কমানো হবে। এসব ছাড়কে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অ্যাড সোর্সে না কেটে দেখা গেছে যে হয়তো পরবর্তীতে রিটার্নের সময় সে দিতে পারবে। তো এই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা একটা স্বস্তির জায়গায় পাবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে পরবর্তীতে সেটি সমন্বয় করা হয় না। তো আশা করছি এটি ডিপেন্ড করবে আসলে বাস্তবায়নের উপর। অনেক সময় সরকার অনেক জায়গায় ছাড় দেয়, কিন্তু তার রেভিনিউ লস হয়, কিন্তু বাস্তবায়নটা ঠিকমতো হয় না। জনতুষ্টির কর ছাড়ের বিপরীতে অর্থমন্ত্রী তামাকজাত পণ্য ও নির্মাণ সামগ্রী থেকে রাজস্ব বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পণ্যে শুল্ক বাড়িয়েও কর বৃদ্ধি করতে চান তিনি। এরপরও সন্দেহ থাকছে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। এই নন ট্যাক্স রেভিনিউ বা নন এনবিআর ট্যাক্স যেগুলো আয়, সেগুলোকে একটা ডিসিপ্লিনে আনা, অর্থাৎ টাকাটা যেন আসে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান হলে
ওই ব্যক্তির ওই ফ্যামিলির আয় বাড়বে, ওই আয় বাড়লে সে তখন জিনিসপত্র কিনতে পারবে। নিত্যপণ্য সংশ্লিষ্ট কর কমালেও খুচরা ব্যবসায়ীদের সরবরাহ পর্যায়ে প্রতি ১,০০০ টাকার বিপরীতে ২ টাকা কর আরোপ হবে। এছাড়া মোটরসাইকেল কিনতে ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিআইএন। বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ভ্যাট রিটার্ন। আমাদের ইনফর্মাল ইকোনমি আসলে আমাদের ফর্মাল ইকোনমির থেকে অনেক বড়, এবং আমরা যে বলি যে আপনার যে ১,১৮ লক্ষের মতো যে ইকোনমিক এন্টারপ্রাইজ আছে, আমাদের ইকোনমিক সেন্সাস যেটা বলছে, বেশিরভাগ ব্যবসায় যাতে ট্যাক্স এবং ভ্যাট নেটের আওতায় থাকেন সেটার ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশের কর জিডিপির অনুপাত ৬.৫%-এর কিছু বেশি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আগামী ৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত কর নীতিতে ২০৩০ সাল নাগাদ এই হার ১০% উন্নীত হওয়ার আশাবাদ অর্থমন্ত্রীর। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ বান্ধব মনে করলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরির জন্য কাঙ্ক্ষিত বিনিয়োগ পেতে নিশ্চিত করতে হবে সঠিক পরিবেশ। বেসরকারি বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, নতুন কর্মসংস্থান সৃষ্টিও চ্যালেঞ্জের মুখে। এই বাস্তবতায় ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। গঠন করতে তাদের জন্য সহজ হবে। সরকারের লক্ষ্য অর্থনীতিকে চাঙ্গা করা, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি। তবে অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক বলছে পথটা মোটেও সহজ নয়। চলতি অর্থবছরে মোট বিনিয়োগ কমে জিডিপির ২৭.৯৩%-এ নেমে এসেছে। একই সময়ে জাতীয় সঞ্চয় কমেছে প্রায় ০.৭৪%। শিল্প খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২.৮৬%, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিদ্যুতের নিরাপত্তা চাই আমরা। ২ নম্বর হচ্ছে আমরা পোর্টের এফিসিয়েন্সি চাই, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। আমরা চাই যেন কস্ট অফ ফান্ড অর্থাৎ ব্যাংকের থেকে যে আমাদের লেন্ডিং রেট এটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এই মুহূর্তে যে উদ্যোগটা নিতে হবে, বাংলাদেশ ব্যাংকের কিছু রিফাইন্যান্সিং প্রজেক্ট করতে হবে, যাতে করে আমরা স্বল্প সুদে আমরা বিনিয়োগ করার জন্য তহবিল পাই। বিশেষজ্ঞদের মতে ঋণের সুদ, জ্বালানি অনিশ্চয়তা, ডলারের চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বেসরকারি খাত এখনও বড় বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে কর্মসংস্থান বাড়ানোর যে লক্ষ্য সরকার নিয়েছে তা অর্জনে শুধু সরকারি ব্যয় নয়, বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি হয়ে পড়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, ইনফ্লেশন হাই, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের দুর্বলতা আছে, আমার এনার্জি এবং এমপ্লয়মেন্টে দুর্বলতা আছে, বিনিয়োগ এবং এক্সপোর্টে দুর্বলতা আছে, ব্যাংকিংয়ে ইনস্টেবিলিটি আছে। এগুলোকে মাথায় নিয়ে আমার রিকভারি প্ল্যানটাকে সাজাতে হবে। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনার তাগিদ বিশেষজ্ঞদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রস্তাবিত বাজেটে স্পষ্ট কোনো বরাদ্দ না থাকায় হতাশ তিস্তা পাড়ের মানুষ। বিশিষ্টজনদের অভিযোগ, খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেও উন্নয়নের বেলায় উত্তরাঞ্চল এখনও বৈষম্যের শিকার। দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত এবং দৃশ্যমান কর্মপরিকল্পনার তাগিদও দেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাফিনের প্রতিবেদন। ২৫-২৬ অর্থবর্ষের সম্পূরক বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আকারে ৯,৩৮,০০০ কোটি টাকা। প্রতি বছর বাজেট এলেই নতুন করে জেগে ওঠে তিস্তা পাড়ের মানুষের স্বপ্ন, কিন্তু এবারও সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয়ের তিস্তা মহাপরিকল্পনা ঘিরে বছরের পর বছর ধরে চলছে আলোচনা, পরিকল্পনা আর প্রতিশ্রুতি। কথা ছিল এবারের বাজেটে মিলবে বরাদ্দ, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারও নেই কোনো বরাদ্দ ও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা, আর তাই ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা পথ দেখিয়েছিলাম যে এখানে তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, এখানে মানুষ কিনবে, বাংলাদেশের মানুষ কিনবে এবং আমাদের সন্তানরা যারা বিদেশে থাকে এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সামগ্রিক বাজেটটা আমরা পড়ে দেখেছি যে উত্তরাঞ্চল এখনও অবহেলিত। বাজেটে বরাদ্দ সেইভাবে কোনো খাদে আসে নাই। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা কেবল নদী খনন বা বাঁধ নির্মাণের প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদী ভাঙন নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলার সঙ্গে জড়িয়ে থাকা একটি জীবনরেখা। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা না যায়,
কৃষি নির্ভরশীল পায়ন্তি তৈরি করানো যায়, এই অঞ্চলের মানুষের জন্য যদি তাদের মুক্তির জন্য আমরা যদি এই অঞ্চলে বিনিয়োগটাকে বাড়াতে না পারি, তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য কি কি উদ্যোগ আসলে গ্রহণ করা হচ্ছে এই অঞ্চলে, সেটি আমাদের কাছে একটি প্রশ্ন, এবং আমরা বরাবরের মতো এবারও হয়তো হতাশ হতে চলেছি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিনের অনিশ্চয়তা আরও দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে নদী, প্রকৃতি এবং নদী পাড়ের মানুষ। এত প্রস্তাবিত বাজেট আমরা চাই যে এই বিষয়টি যেন সুস্পষ্টীকরণ হয়, যাতে করে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষ যেন বোঝে যে তিস্তা মহাপরিকল্পনা এবারই বাস্তবায়িত হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে সরকারকে দ্রুত দৃশ্যমান পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার দাবিও জানান সংশ্লিষ্টরা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। একই শহর, দুইটি অভিজাত এলাকা, কিন্তু দুই এলাকার প্রাণভোমরা দুইটি লেকের চিত্র যেন একেবারেই বিপরীত। একদিকে ধানমন্ডি লেক, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর নান্দনিক পরিবেশ টানছে হাজারো নগরবাসীকে। অন্যদিকে গুলশান বাড়িধারা লেক পরিণত হয়েছে দূষিত জলাধারে। কালো পানি, দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। জীববৈচিত্র্য হারিয়ে মৃতপ্রায় এই লেক নিয়ে বাড়ছে উদ্বেগ। বাকিটা সুমন মাহমুদের প্রতিবেদনে। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, স্বচ্ছ পানির লেক পারে কেউ হাঁটছেন, কেউ ব্যস্ত শরীরচর্চায়, আবার কেউ পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন বিকেলের অবসর। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ধানমন্ডি লেক যেন এক টুকরো শান্তির ঠিকানা। বিকেল গড়াতে এখানে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। অনেকেই সময় কাটান মাছ ধরায় কিংবা প্রকৃতির সান্নিধ্যে। ধানমন্ডির এই স্বস্তির চিত্রের ঠিক বিপরীত অবস্থা গুলশান বাড়িধারা লেকে। এখানে সৌন্দর্যের বদলে চোখে পড়ে দূষণের মতো ভয়াবহতা। লেকের পানি কুচকুচে কালো, বিভিন্ন ভবনের গৃহস্থালী বর্জ্য ও সুয়ারেজের সংযোগে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। তীব্র দুর্গন্ধে লেক পারে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে অনেক সময়। অচিরেই যত ধরনের এই যে সংযোগ আছে সেটাকে একটা টাইম বাউন্ড, একটা সময় দিয়ে আসলে মালিকদের বাধ্য করা উচিত এবং পেনালাইজেশন করা উচিত, শাস্তি দেওয়া উচিত, কিভাবে তারা পারলেন এই পুরো লেকটাকে ধ্বংস করতে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য। সেই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে লেকের বিভিন্ন অংশ। ফলে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। এখন যদি আপনি গুলশান লেকে পড়েন, আপনার মৃত্যু অবধারিত, কারণ পানি এত নোংরা। এই পানি নোংরা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গুলশান অঞ্চলে যত পয়ঃবর্জ্য আছে তার 90% গিয়ে পড়ছে এই লেকের মধ্যে। এককালে মানুষ লেকের পাড় দেখে বাসা কিনেছিল, কিন্তু লেকের পাড়ে এখন যারা বাসা কিনেছে তার বিক্রি করে চলে যাচ্ছে, তার কারণ তারা জানালা খুলতে পারে না, এত দুর্গন্ধ। রাজুকের অধীনে থাকা এই লেক সংস্কার ও পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প, বরাদ্দ হয়েছে বিপুল অর্থ। তবে অভিযোগ রয়েছে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। যদিও কর্তৃপক্ষের দাবি লেক দূষণমুক্ত করতে সমন্বিতভাবে কাজ চলছে। 1800 ভবনের মধ্যে আর 600টি ভবনে আমরা সেপ্টি ট্যাঙ্ক সোকেল পেয়েছি। বাকিগুলো আমরা অস্তিত্ব পাই নাই। তারা কেউ কেউ ওয়াসার লাইনে কানেকশন দিয়েছে, কেউ কেউ সিটি কর্পোরেশন স্ট্রম ওয়াটার লাইনে কানেকশন দিয়েছে। গুলশানের মতো জায়গায় যদি সুয়ারেজের লাইনটা ডিরেক্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে পানি সেখানে ভালো থাকার কথা না। এখন রাজুকের যেহেতু জায়গা, রাজুক এটা সিদ্ধান্ত নিচ্ছে। রাজুক আমাদের সাথে কথা বলে আমাদেরকে রাজুককে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই আমরা করব। নগরবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে গুলশান লেকেও ফিরবে তার হারানো সৌন্দর্য ও প্রাণ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র এবং ইরান, এমনটা দুই পক্ষ থেকে বলা হলেও বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে দুই দেশের পক্ষ থেকেই। এরই মধ্যে প্রকাশ্যে আসা ইরানের 14 দফা সংবলিত সমঝোতা স্মারককে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে এই 14 দফার ভিত্তিতেই চুক্তি হতে পারে ভার্চুয়ালি। এরপর শুরু হবে 60 দিনের আলোচনা। এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে এর আগে শান্তির এত কাছাকাছি কখনোই পৌঁছয়নি যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানের প্রতিরোধে জটিল হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থামাতে সরাসরি কিংবা পর্দার আড়ালে চলতে থাকে কূটনৈতিক তৎপরতা।
পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতার দীর্ঘ পথ পাড়ি দেয়া ওয়াশিংটন ও তেহরান দুপক্ষ থেকেই জানানো হয় চুক্তিতে পৌঁছাতে সমঝোতার খুব কাছাকাছি তারা। হোয়াইট হাউসে ট্রাম্প জানান যুদ্ধ এরই মধ্যে শেষ করেছে যুক্তরাষ্ট্র। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন চুক্তিটি চূড়ান্ত হলে দুই দেশের নেতারা নিজ নিজ দেশে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করবেন। আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করেছি যা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এর ফলাফল হলো একটি 14 দফার সমঝোতা স্মারক। তবে এটি এখনো স্বাক্ষরিত হয়নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। এটি সম্পন্ন হয়ে গেলে আমি নিজেই দেশের জনগণের সামনে প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে তুলে ধরব। তবে এই শান্তি আলোচনার মাঝেই তেহরানের সুর বেশ কঠোর। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যাবে না, দেশের ভেতরেই এর মাত্রা কমানো হবে। এটি ছাড়া কোনো চুক্তি হবে না। চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে 60 দিনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে চুক্তির এই অগ্রগতি বাতিলের চক্রান্ত হচ্ছে এমনটা মনে করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। পাকিস্তানের নিরলস মধ্যস্থতায় যখন সফল হওয়ার ধারপ্রান্তে তখনই শান্তি প্রক্রিয়াকে নিঃসাত করতে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তবে সব ষড়যন্ত্র ছাপিয়ে আমরা নিশ্চিত করছি চূড়ান্ত ও সর্বসম্মত শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে পাকিস্তান এখন কাজ করছে। আমি বিশ্বাস করি এর আগে কখনো শান্তি আমাদের হাতে এত নাগালে আসেনি। এর আগে ফাঁস হওয়া যুদ্ধবিরতির শর্তকে ভুয়া বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এবং এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।